দেখো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি আর যেটাকে বলা হয় জিন ফ্লো আর যেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, তার আগে তোমাদের একটা জিনিস আছে যে জিন সিলেকশন এবং সেক্সুয়াল সিলেকশন, ওটা এখন দরকার নেই করার, ওটা আমি ঠিক সময়ে করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আজকে আলোচনা করবো, একটু ক্লাসটা ভালো করে মন দিয়ে শুনবে। কোনো জিনিস যদি একবারে বুঝতে না পারো তো রিপিট করবে বারবার। ঠিক আছে, মানে নিজেরা ক্লাসে মানে চলাকালীন ভিডিওটা ভালো করে শুনবে। ওকে, দেখো জিন ফ্লো আর মাইগ্রেশন মানে কি। দেখো মাইগ্রেশন কথাটার অর্থ মানে আমরা কি জানি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে আমরা বলি মাইগ্রেশন, তাই না? বলে থাকি তো। তাহলে এখানে মাইগ্রেশন মানে কার হচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে, সেটা কিসের না জিনের স্থান পরিবর্তন। অর্থাৎ জিন যখন একটা পপুলেশনের মধ্যে জিন পুলের মধ্যে যখন জিনের যখন মাইগ্রেশন হচ্ছে, মানে জিন যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে জিন ফ্লো আর মাইগ্রেশন। ঠিক আছে, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে আমরা মাইগ্রেশন বলি। ওকে, অর্গানিজম মানে কোনো একটা প্রাণী এর মাইগ্রেশন কেন করে, মাইগ্রেশন কেন করবে কোনো একটা অর্গানিজম? কারণ সে অন্য জায়গায় তার ফুড, তার শেল্টার মানে বাসস্থানের জন্য, তার রিপ্রোডিউসের জন্য, আচ্ছা ব্রিডিংয়ের জন্য কি করে না একটা জায়গা থেকে অন্য জায়গাতে মেম্বাররা শিফট করে। ঠিক আছে, তাহলে মনে করো যে ইন্ডিয়া থেকে লোক মানে উঠে গিয়ে যদি আমাদের দেশের বাইরে গিয়ে বসবাস করে, তাহলে কি হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার থেকে সেখানকার পপুলেশন থেকে লোক সংখ্যা উঠে গিয়ে বিদেশে গিয়ে বসবাস করছে। তাহলে দেখো ইন্ডিয়ার পপুলেশনের মধ্যে যে জিন ফ্রিকোয়েন্সি বা যে জিন বর্তমান ছিল, সেটা সেখান থেকে অন্য জায়গায় গিয়ে স্থানান্তরিত হচ্ছে। এই যে পপুলেশন শিফট হওয়ার সঙ্গে সঙ্গে, মাইগ্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে জিনের যে ট্রান্সফার হচ্ছে, মানে জিন যে প্রবাহিত হচ্ছে, যখন লাগাতার একটানা যখন এই ধরনের এরকম ঘটনা হয়ে থাকে যে পপুলেশন থেকে অন্য জায়গায় মাইগ্রেট করছে অর্গানিজমরা, তার সঙ্গে সঙ্গে জিনও ট্রান্সফার হচ্ছে, জিনও চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে জিন ফ্লো। ওকে, অর্থাৎ জিন প্রবাহ বলতে বোঝায় যে কোনো প্রজাতির সদস্যরা একটা প্রধান মানে একটা প্যারেন্টাল বা প্রধান এবং বৃহৎ পপুলেশন থেকে যদি অন্য পরিবেশে গিয়ে সেখানকার পপুলেশনের সদস্যদের সঙ্গে তারা অবাধ মিলন করে, তাহলে কি হবে? দেখো সেই বৃহৎ পপুলেশন থেকে জিন পুলের একটা অংশ অন্য জায়গায় চলে যাচ্ছে, এই যে চলে যাওয়াটাকে বলা হচ্ছে জিন ফ্লো। বোঝাতে পারলাম? তাহলে জিন ফ্লো, তার আগে বলি যে মাইগ্রেশন কি। দেখো মাইগ্রেশন কথার অর্থ হচ্ছে যে অর্গানিজম যখন এক জায়গা থেকে কি হচ্ছে না অন্য একটা জায়গাতে স্থান পরিবর্তন করছে, স্থান পরিবর্তন করে কোন কোন কারণের জন্য? তার ফুডের জন্য, তার শেল্টারের জন্য, ব্রিডিংয়ের জন্য, ইত্যাদির জন্য সে স্থান পরিবর্তন করছে। এরপরে দেখো এই যে ধরো এটা একটা পপুলেশন, যেটাকে বলছি প্যারেন্টাল পপুলেশন এবং যেটা হচ্ছে তোমার লার্জ। ওকে, সেখান থেকে যদি কিছু সংখ্যক ইন্ডিভিজুয়াল গিয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করে, তাহলে কি হচ্ছে? এটাকে আমরা বলছি মাইগ্রেশন, তাই না? এই যে একটা জায়গায় থেকে তারা অন্য জায়গায় শিফট করলো এবং সেখানে গিয়ে বসবাস করলো, এবং সেখানকার যে প্রজাতি তাদের সঙ্গে যখন অবাধ মিলন ঘটিয়ে সেখানকার যখন পপুলেশন তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন বা জিন ফ্লো। অর্থাৎ দেখো এখানকার পপুলেশনে যে জিন, সেগুলো স্থানান্তরিত হয়ে কোথায় গেল? অন্য একটা জায়গায় গিয়ে অবস্থান করলো। তাহলে এই যে জিনের যে প্রবাহ, অর্থাৎ পপুলেশন মাইগ্রেট করার সঙ্গে সঙ্গে জিনের যখন প্রবাহ হচ্ছে, এক টানা যখন এরকম ঘটনা হতে থাকে, তখন তাকে বলা হচ্ছে জিন ফ্লো। বোঝা গেছে? যদি একটু ভালো করে বলা হয় তাহলে কি বলবো যে কোনো জাইগোট বা গ্যামেটের স্থানান্তরের ফলে দুটি পপুলেশনের মধ্যে জেনেটিক ফ্যাক্টরের যে বিনিময় ঘটছে, ওকে, তখন তাকে বলা হচ্ছে জিন ফ্লো। যেমন আমাদের ইন্ডিয়ার যদি মানুষজন যদি বিদেশে যায়, তাহলে সেখানে গিয়ে যে চেঞ্জ হচ্ছে, মানে জিনের যে চেঞ্জ ঘটছে, পরিবর্তন ঘটছে, প্যারেন্টাল পপুলেশনের সঙ্গে সেই পপুলেশনের অবশ্যই জিনের পরিবর্তন মানে মিল থাকবে না, পরিবর্তন হবেই সিকোয়েন্সের।
তখন সেটাকে বলা হচ্ছে জিন প্রবাহ। এবারে জিন ফ্রিকোয়েন্সি কেমন থাকবে, কতটা থাকা দরকার, আমরা পরের ক্লাসে আলোচনা করব। হাইডেনবার্গ ল যখন পড়ব তখন আমরা এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই যে মাইগ্রেশন বা জিন প্রবাহ বললাম, যে একটা জায়গা থেকে একটা বৃহৎ এবং লার্জ পপুলেশন থেকে যখন সদস্যরা অন্য জায়গায় গিয়ে সেখানকার প্রজাতির সদস্যদের মধ্যে যখন অবাধে মিলন ঘটাচ্ছে, তখন জিনের যে প্রবাহ তাকে আমরা কি বললাম, যে জিন ফ্লো বা মাইগ্রেশন। তো এই মাইগ্রেশন প্রসেস মানে কোন কোন পদ্ধতিতে মাইগ্রেশন হয়ে থাকে, দেখো মাইগ্রেশনের প্রসেসটা কি কি। এরপরে দেখো এই যে মাইগ্রেশন ঘটছে, সেই মাইগ্রেশনের প্রসেসটা কি কি, মানে কি কিভাবে মাইগ্রেশন ঘটে থাকে। তাহলে জিন ফ্লো বোঝা গেছে। জিন ফ্লো কি, একটা জাস্ট একটা বেসিক একটা ব্যাপার, যে যখন একটা পপুলেশন, লার্জ পপুলেশন থেকে যখন কোনো প্রজাতি অন্য জায়গায় গিয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে বা প্রজাতির সঙ্গে যখন অবাধে মিলন সম্পন্ন করবে, কারণ স্বাভাবিক যখন ধরো এখানকার ইন্ডিয়ার মানুষ যখন অন্য জায়গায় যাবে, বা কোনো এক প্রজাতি যখন অন্য কোনো জায়গায় গিয়ে মাইগ্রেট করবে তাদের ফিডিংয়ের জন্য, তাদের শেল্টারের জন্য, তাদের ব্রিডিংয়ের জন্য, তখন সেখানে তাদের নিজের প্রজাতি থাকতেই পারে বা নাও থাকতে পারে। তো থাকলে বা না থাকলে সেখানে গিয়ে যখন অন্য সদস্যদের সঙ্গে যখন সে মানে মিটিং করবে, তখন কি হচ্ছে না, সেখানকার যে একটা সংখ্যা, জিনের যে সংখ্যা ছিল সেটা অবশ্যই চেঞ্জ হবে আগের তুলনায়। ওকে, তাহলে এই যে জিন যখন ওখানে গিয়ে পৌঁছাচ্ছে, একটা লার্জ পপুলেশন থেকে অন্য স্থানে গিয়ে মাইগ্রেট করার সঙ্গে সঙ্গে স্পিসিস মাইগ্রেট করার সঙ্গে সঙ্গে যখন জিনের মাইগ্রেশন হচ্ছে, জিন যখন যাচ্ছে, তখন সেটাকে বলা যায় জিন ফ্লো, মানে জিনের প্রবাহ। জিনের প্রবাহটাকে বলা যায় জিন ফ্লো। যখন কোনো প্রজাতি মাইগ্রেশন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন জিনের যে পরিবর্তন তাকে বলা যায় জিন ফ্লো। এবার প্রসেস অফ মাইগ্রেশন কোন কোন প্রসেসে হয়ে থাকে। এক দেখো ইমিগ্রেশনের ফলে, ইমিগ্রেশন, যার বাংলা নাম হচ্ছে প্রবাসন। ওকে, তো ইমিগ্রেশন মানে হচ্ছে যখন কোনো একটা পপুলেশনের কিছু সদস্য, মানে পপুলেশনের কিছু জীব সদস্য পপুলেশন ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছে, ত্যাগ করে অন্য জায়গায় যাচ্ছে, এটা যে মেন পপুলেশন। তাহলে মাইগ্রেশন মানে কোন প্রসেসে হয়, ইমিগ্রেশনের ফলে হয়। ইমিগ্রেশন মানে যখন কোনো একটা পপুলেশন থেকে কিছু সদস্য অন্য জায়গায় চলে গেল, তার মানে কি হলো, জিনের ট্রান্সফার হলো, জিন স্থানান্তরিত হলো, জিনের মাইগ্রেট হলো, জিন ফ্লো হলো। সেকেন্ড হচ্ছে প্রসেস কি হবে, এমিগ্রেশন। এটা হচ্ছে ইমিগ্রেশন, আর এটা হচ্ছে এমিগ্রেশন। এমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। এটা হচ্ছে কি, যে যখন অন্য একটা পপুলেশনের জীব সদস্য ভিন্ন একটা পপুলেশনে প্রবেশ করে, মানে তাহলে ইমিগ্রেশন বললাম যে কোনো একটা পপুলেশন থেকে সদস্য যখন অন্য জায়গায় যাচ্ছে, এই যাওয়াটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। আর ইমিগ্রেশন হচ্ছে যে যখন অন্য একটা পপুলেশনের জীব সদস্য প্রবেশ করে, মানে এই একটা পপুলেশন যখন অন্য একটা পপুলেশন থেকে এসে জীব এখানে মেন পপুলেশনে প্রবেশ করছে, তখন তাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। তাহলে দেখো পপুলেশন থেকে যখন চলে যাচ্ছে তখনও জিন ট্রান্সফার হচ্ছে, জিন ফ্লো করছে। আবার অন্য একটা পপুলেশন থেকে যখন আরেকটা পপুলেশন এসে কিছু প্রাণী স্থান বসবাস করছে, তাহলে সেখানেও কিছু দেখো নতুন সদস্যের এন্ট্রি হচ্ছে, মানে সেখানেও জিন ফ্লো করছে। ওকে, আর হচ্ছে তোমার কি র্যান্ডম মেটিং, অর্থাৎ ভিন্ন ভিন্ন পপুলেশন থেকে আগত সদস্যদের মধ্যে স্থানীয় পপুলেশনে জীবের প্রজনন হচ্ছে। মানে আলাদা আলাদা পপুলেশন থেকে জীব এসে তারা যখন নিজেদের মধ্যে মেটিং করছে একটা কমন পপুলেশনের মধ্যে, তখন কি তাকে বলছে র্যান্ডম মেটিং। এবার সেই সময় যদি কী হবে, আলাদা আলাদা পপুলেশন থেকে জীব এসে যদি তারা নিজেদের মধ্যে মিটিং করে, তাহলে সেখানে প্রকরণ ঘটবে, যার ফলে মূল পপুলেশনটি জিন পুলে নতুন জিনের সংমিশ্রণ ঘটবে অবশ্যই, এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি প্রবর্তন হবে। তোমরা তো জানো যে অ্যালিল কি, তাই না? অর্থাৎ জীবের বৈশিষ্ট্যের জন্য দায়ী, জিনের বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ক্যারেক্টার, তাকে আমরা অ্যালিল বলি। তাহলে দেখো সেই ক্যারেক্টার চেঞ্জ হবে, কারণ
কারণ দেখো যদি ভিন্ন ভিন্ন পপুলেশন হয়, আর আমরা জানি পপুলেশন মানে সেখানে ইন্ডিভিজুয়াল মানে ভ্যারাইটি থাকবে মাস্ট, তাহলে ভেরিয়েশন যদি থাকে এবং সেই সমস্ত প্রজাতির মধ্যে ইন্ডিভিজুয়ালের মধ্যে তারা মেটিং করে, অবাধে মেলামেশা করে, তাহলে কী হবে, একটা নতুন ক্যারেক্টারে জন্ম দেবে না। তার নতুন ক্যারেক্টারে যদি জন্ম দেয় তাহলে একটা পপুলেশনের মধ্যে তো অ্যালিলের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটার চেঞ্জ ঘটবে, এবং জিন ফ্রিকোয়েন্সি আছে, সেই জিন ফ্রিকোয়েন্সির চেঞ্জ ঘটবে। ওকে, আচ্ছা কত হওয়া উচিত জিন ফ্রিকোয়েন্সি, কত হওয়া উচিত অ্যালিল ফ্রিকোয়েন্সি, সেগুলো আমরা হার্ডিনবার্গ ল এর মধ্যে দেখতে পাবো। তাহলে জিন ফ্লো বললাম ইমিগ্রেশনের ফলে হয়, অর্থাৎ একটা পপুলেশন থেকে কিছু সদস্য যখন অন্য জায়গায় চলে যাচ্ছে তার ফলে জিন ফ্লো ঘটছে। ইমিগ্রেশন যখন অন্য একটা পপুলেশন থেকে কোনো সদস্য এসে আর একটা পপুলেশনে যুক্ত হচ্ছে তখনও জিন প্রবাহ ঘটছে। র্যান্ডম মিটিং, দুটো ভিন্ন ভিন্ন পপুলেশন থেকে যখন প্রজাতি এসে তারা নিজেদের মধ্যে মেটিং করছে, প্রজনন সম্পন্ন করছে, তখন প্রকরণ ঘটছে, ভেরিয়েশন, তারপরে নতুন ক্যারেক্টার উৎপন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং যার ফলে এখানকার পপুলেশনে নতুন পপুলেশনে যে অ্যালিল ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবেই হবে। ওকে, তাহলে এই হচ্ছে জিন ফ্লোর প্রসেস। দেখো জিন ফ্লোর গুরুত্ব, জিন ফ্লোর গুরুত্ব হচ্ছে কি, এক হচ্ছে জিনগত বিভেদ, জিনগত বিভেদ বা প্রকরণ সৃষ্টি হচ্ছে, এটা গুরুত্ব, তাই না? কারণ কোনো একটা পপুলেশন থেকে কোনো একটা পপুলেশনের যারা নতুন সদস্য অ্যাড হচ্ছে তাদের সেখানে যে নতুন জিন এসে এন্ট্রি করলো বা অ্যালিলে স্থানান্তর ঘটলো এই পপুলেশন থেকে এই পপুলেশনের মধ্যে, তাহলে জিনের যে জিনগত যে প্রকরণ, সেই প্রকরণটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই না? কারণ ভেরিয়েশন তো মাস্ট থাকবে, আর ভেরিয়েশন থাকলে একটা পপুলেশন থেকে জীব এসে যদি অন্য পপুলেশনের মধ্যে বসবাস করে তাহলে সেই ভেরিয়েশনের মানে সেখানে তাদের মধ্যে মিটিং সম্পন্ন করলে প্রকরণ দেখা যাবে, মানে জিনের চেঞ্জ হবে, অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, মানে নির্দিষ্ট মানটা পরিবর্তন হবে। দুই গুরুত্ব হচ্ছে কি, যোগ্যতা বৃদ্ধি। দেখো যোগ্যতা বৃদ্ধিটা হচ্ছে যে নতুন জিনগত প্রকরণ যখন ঘটছে ওই পপুলেশনের সদস্যরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে সক্ষম হবে, যা নির্বাচনের যোগ্যতা বৃদ্ধি পায়, তাই না? স্বাভাবিক তো, মানে তারা সিলেকশনটা যাতে বৃদ্ধি পাচ্ছে, তাদের সিলেকশন হওয়ার যে যোগ্যতা সেটা বৃদ্ধি পাচ্ছে, কারণ একটা পপুলেশন থেকে যখন অন্য পপুলেশনের মধ্যে যখন মানে স্থানান্তর ঘটছে তাদের মধ্যে কী হচ্ছে, ভেদ বা ভেরিয়েশন বা প্রকরণ সৃষ্টি হচ্ছে অবশ্যই। ওই পপুলেশনের যারা সদস্য, সেই সদস্যরা কী করছে, এই পপুলেশন থেকে এই পপুলেশনে এসে যখন সদস্যরা যুক্ত হচ্ছে তখন সেখানকার তো একটা এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টে সহজে মানিয়ে নিতে তারা সক্ষম হয়, যা প্রকৃতি তাদেরকে কি বলে, যখন একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে এসে তারা নিজেদের খাদ্যের জন্য মেটিংয়ের জন্য তারা যখন সেই পরিবেশটাকে মানিয়ে নিচ্ছে তখন প্রকৃতি তাদেরকে যোগ্যতা বলে নির্বাচন করছে, ঠিক আছে? তাহলে জিন ফ্লোর প্রভাবে তাদের যোগ্যতাটা বৃদ্ধি পায়, মানে যোগ্যতা যাচাই করা হচ্ছে। থার্ড হচ্ছে দেখো স্পেশিয়েশন। স্পেশিয়েশন কি, জিন প্রবাহের ফলে নতুন প্রকরণযুক্ত বৈশিষ্ট্যের ফলে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে অবশ্যই, কারণ একটা পপুলেশন থেকে আর একটা পপুলেশনে প্রজাতিরা মাইগ্রেট করছে, তাহলে মাইগ্রেট করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, জিন স্থানান্তর ঘটছে, আর জিন স্থানান্তর ঘটলে কী হবে, এই পপুলেশনের মধ্যে ভেরিয়েশন ছিল, প্রকরণ ছিল, সেখানে তারা অন্য জায়গায় গিয়ে স্থানান্তর হচ্ছে, সেখানকার পপুলেশনের সঙ্গে তারা নিজেদের মধ্যে ব্রিডিং করছে, মেটিং করছে, তাহলে সেখানে একটা নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ নতুন অ্যালিল বা নতুন ক্যারেক্টার তৈরি হবে, কারণ ভেরিয়েশন ছিল। ওকে, তাহলে জিন ফ্লোর গুরুত্ব হচ্ছে জিনগত বিভেদ প্রকরণ সৃষ্টি, যোগ্যতার বৃদ্ধি, কারণ একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে গিয়ে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, তারা মানিয়ে নিতে সক্ষম হচ্ছে, যার জন্য প্রকৃতি তাদেরকে যোগ্য বলে বিবেচিত করে। এবং স্পেশিয়েশন, প্রজাতির প্রকরণের ফলে যখন তারা মাইগ্রেট করছে তখন সেখানে গিয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই হলো জিন ফ্লো কি এবং জিন প্রবাহের গুরুত্ব। এই জিন ফ্রিকোয়েন্সি সম্পর্কিত যে ক্যালকুলেশনটা আছে সেটা এখন করার দরকার নেই, আমি ওটা ঠিক পরে করিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি বারবার একটা কথা ব্যবহার করতাম যে ইভলিউশন হচ্ছে কি না, বলেছি যে জেনারেশন আফটার জেনারেশন ওয়াইজ একটা লং টাইমের পর পপুলেশনের জিনপুলের মধ্যে যে চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে আমরা ইভলিউশন বলে থাকি, তাই তো? আচ্ছা, জিনপুল কি? জিনপুল কাকে বলবো না, কোনো জীবগোষ্ঠীর
প্রজননশীল গ্যামেটের সামগ্রিক যে জিনগুলোকে সেগুলোকে একত্রে বলা আছে। অর্থাৎ কোনো একটা পপুলেশনের মধ্যে যে সামগ্রিক যে জিন সেই জিনগুলোকে একত্রে বলা আছে জিনপুল। জিনপুল মানে অনেকগুলো কোনো পপুলেশনে প্রজননশীল জীবগোষ্ঠীর গ্যামেটগুলোর বা সামগ্রিক যে জিন সেই জিনগুলোকে একত্রে বলা হয়, বা অনেকগুলো জিনের সমাহারকে বলা হচ্ছে জিনপুল। ওকে, আচ্ছা এরপরে দেখো জিন ফ্রিকোয়েন্সি কি, এগুলো আমরা হার্ডওয়েনবার্গ পড়ানোর সময় সব বলবো, ওখানেই ক্যালকুলেশনটা আসে। দেখো জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি কি না, কোনো মানে ধরো একটা গোষ্ঠীতে একটা জিনের বিভিন্ন অ্যালিলের হার বা অনুপাতকে বলা আছে। মানে একটা জিনের জন্য তো অ্যালিল দায়ী, তো সেই অ্যালিলের যে মানে বিভিন্ন অ্যালিলের হার, একটা জিনের জন্য বিভিন্ন অ্যালিলের অনুপাতটাকে বলা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি। মানে সেটা কত হবে, কত হওয়া উচিত, এবং সেই হারটা কি জেনারেশন আফটার জেনারেশন এক থাকে না চেঞ্জ হয়, জিন ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি কি দুটোই কি এক হওয়া উচিত, সেগুলো আমরা হার্ডওয়েনবার্গ লতে পড়বো। দেখো এরপর যে জিনিসটা পড়বো সেটা বিশাল একটা ইম্পর্টেন্ট পার্ট, বিশালই, জেনেটিক ড্রিফট বা সোয়েল রাইট ইফেক্ট বলা হয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টার্মটা মনে রাখবে, জেনেটিক ড্রিফট বা সোয়েল রাইট ইফেক্ট বলা হয়। দেখো জেনেটিক ড্রিফটে কি, এটা এক্সাম্পল দিই, তার আগে বলি জিন ফ্লো মানে বললাম যে একটা পপুলেশন থেকে যখন সদস্যরা মাইগ্রেট করে অন্য জায়গায় যাচ্ছে তখন এই যে জিনটাও যখন তাদের সঙ্গে স্থানান্তরিত হচ্ছে তাকে বলা হচ্ছে জিন ফ্লো, ওকে, বা মাইগ্রেশন। আর জেনেটিক ড্রিফটটা কি, জেনেটিক ড্রিফট সাধারণত একটা ছোট এবং বড় পপুলেশন উভয় ক্ষেত্রে ঘটে থাকে, একটা লার্জ পপুলেশনের মধ্যে এবং স্মল পপুলেশনের মধ্যে উভয় ক্ষেত্রে কিন্তু জেনেটিক ড্রিফট দেখা যায়। এরপর দেখো একটা বড় পপুলেশনের ক্ষেত্রে জেনেটিক ড্রিফটের যে পরিবর্তন সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায় না, কারণ সেখানকার অ্যালিল এবং জিনের ফ্রিকোয়েন্সিটা ডাইলিউট হয়। বাট একটা স্মল পপুলেশনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে ভালো করে বুঝতে পারবো। তার আগে বলি জেনেটিক ড্রিফট কি, তার আগে বলি পরের ক্লাসে আমরা পড়বো ইম্পর্টেন্ট একটা পার্ট হার্ডওয়েনবার্গ প্রিন্সিপাল। তো সেই হার্ডওয়েনবার্গ প্রিন্সিপাল পড়লে আমরা দেখতে পাবো যে একটা পপুলেশন যদি একটা আদর্শ হয়, এটা আজকে কেউ জিজ্ঞাসা করো না, পরের দিন তোমাদেরকে পড়াবো আমি, যদি পপুলেশন আদর্শ হয়ে থাকে না তাহলে সেই পপুলেশনে অ্যালিলের যে অনুপাত সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে, হওয়া উচিত, হবে, হয়, অপরিবর্তিত থাকে। আর এই অ্যালিলের কনস্ট্যান্টের কারণে সেই পপুলেশনের জিনোটাইপের অনুপাতটাও সাম্যাবস্থা বজায় থাকে। এটা বিজ্ঞানী হার্ডওয়েনবার্গ বলেছিলেন যে আদর্শ পপুলেশনের ক্ষেত্রে জিন ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি সর্বদা ধ্রুবক হবে, যেটা হবে সেটা দুটোর ক্ষেত্রে সেম হবে। যদি অ্যালিল ফ্রিকোয়েন্সি এক হয় তো জিন ফ্রিকোয়েন্সি এক হবে, সেটা পরের দিনকে ক্লাসে করাবো, জাস্ট বলছি শোনো। কিন্তু যদি পপুলেশন অত্যন্ত ছোট হয় আর সেই পপুলেশনের সঙ্গে যদি ছোট পপুলেশনের প্রজাতির মধ্যে অবাধ মেলামেশা করে তাহলে কিন্তু ওই মানটা ধরে রাখাটা সম্ভব নয়, মানে সেই তার ভারসাম্য বিচ্যুতি ঘটবে, একেই বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। সেটা প্রাকৃতিক কারণে হতে পারে বা কিছু নমুনা ভিত্তিক কারণে হতে পারে। তাহলে আমরা জেনেটিক ড্রিফট কাকে বলবো, তোমাদের বইয়ের সংজ্ঞাটা একটু গন্ডগোল আছে, যে একটা বৃহৎ পপুলেশন থেকে ব্যক্তি বিশেষে ছোট একটা গ্রুপ যখন পৃথক হয় এবং জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তন তাকে বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। একটু ভালো করে বললে দেখা যাবে যে কোনো একটা ছোট পপুলেশন হঠাৎ করে বা কোনো একটা বড় পপুলেশন কি হবে, কোনো একটা বৃহৎ এবং স্মল পপুলেশন হঠাৎ করে যদি আরও বেশি করে ছোট হয়ে যায়, আরও যথেচ্ছভাবে যদি সেখানকার সদস্যদের মৃত্যু ঘটে বা ধরো কোনো পপুলেশন থেকে কোনো প্রজাতি মাইগ্রেট করে গেল, ওকে, তাহলে সেই পপুলেশনে যে জিন পুলের যে পরিবর্তন বা জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটলে কোনো নির্দিষ্ট জিনের আপেক্ষিক সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটবে বা অবলব্ধি ঘটবে, তখন তাকে আমরা বলছি জেনেটিক ড্রিফট। বোঝা গেছে? দেখো তাহলে জেনেটিক ড্রিফট আমরা কি বললাম, সাডেন চেঞ্জ in allele, sudden change in allele frequency, okay, অথবা কোথার মধ্যে or gene frequency in a population, large or স্মল পপুলেশন, ওকে, অর্থাৎ
হঠাৎ করে যদি চেঞ্জ হয়, মানে এই চেঞ্জটা হতে কিন্তু দীর্ঘ সময় লাগে না, যে হ্যাঁ 100 বছর 200 বছর 300 বছর। হঠাৎ করে যদি কোনো পপুলেশনের মধ্যে চেঞ্জ ঘটে, কার অ্যালিল ফ্রিকোয়েন্সির কিংবা জিন ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ ঘটে পপুলেশনের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো জেনেটিক ড্রিফট। ওকে, আচ্ছা এই যে জেনেটিক ড্রিফটের যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ বলছি, সেই চেঞ্জটা কীভাবে হতে পারে? প্রাকৃতিক কারণের জন্য হয়ে থাকে। ওকে, প্রাকৃতিক কারণ কি কি? ধরো একটা বিশাল বৃহৎ পপুলেশন আছে, হ্যাঁ বনভূমি, ধরো আমি বললাম বনভূমি পপুলেশন, কোনো কারণে বনে যদি দাবানলের সৃষ্টি হয়, তাহলে কি হবে? সেখানকার বনভূমির অনেক পশু মারা যাবে। তাহলে সেখানকার কি হলো? পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি তো আগের প্যারেন্টালের মতো থাকছে না, পরিবর্তন ঘটছে। আচ্ছা ধরো আমি বললাম যে নদীতে সুনামি, সমুদ্রে সুনামি দেখা গেল, তাহলে সমুদ্রের যে একটা জীবেদের যে ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি যদি সাডেনলি হঠাৎ করে যদি সুনামির ফলে সেটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন ঘটে, তাহলে কি হবে? সেখানকার যে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটছে, এটাকেই বলা যায় জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট মানে বললাম সাডেন চেঞ্জ অ্যালিল ফ্রিকোয়েন্সি অর জিন ফ্রিকোয়েন্সি ইন আ পপুলেশন। তার আগে বললাম যে হার্ডিনবার্গ বলেছিলেন যে একটা আদর্শ পপুলেশনের ক্ষেত্রে জিন এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি সাম্যাবস্থায় থাকে, কিন্তু এই যে বললাম পপুলেশন যদি ছোট আকার হয়ে যায়, সেটা প্রাকৃতিক কারণে হতে পারে, সেটা ভূমিকম্পের কারণে হতে পারে, সেটা বন্যার কারণে হতে পারে, সেটা সুনামির কারণে হতে পারে, দাবানলের কারণে হতে পারে। যদি একটা বড় পপুলেশন যদি ছোট হয়ে যায় এবং সেই পপুলেশনের মধ্যে কিন্তু আর সেই সাম্যাবস্থা বজায় থাকছে না, এই জিনের পরিবর্তন ঘটছে, তাকে বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। ওকে, নেচারের দিক থেকে কি কি থাকে? তাহলে নেচারের দিক থেকে ফোর্স কোনগুলো হচ্ছে তোমার? কি ধরো বনভূমিতে আগুন লেগে গেছে, ওকে বনভূমিতে আগুন। আচ্ছা তারপরে আর কি হবে? দেখো বন্যা, বন্যা। ওকে, আচ্ছা তারপর হচ্ছে তোমার সুনামি। আচ্ছা বোঝা গেছে তাহলে কি কি চেঞ্জ বললাম? যে ধরো বনভূমিতে আগুন লাগা, বন্যা, সুনামি। তাহলে এই যে প্রাকৃতিক যে বিপর্যয়, তো এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ধরে নাও এটা একটা লার্জ পপুলেশন, এখানে হয়তো দেখা গেল সাপোজ মানে ধরে নিতে বলছি 1000 জন প্রজাতি আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে লার্জ পপুলেশন। ওকে, দেখা গেল যে বন্যা হয়েছে বা সুনামি হলো, তো সুনামির ফলে দেখা গেল যে এখানকার পপুলেশনের প্রজাতির সংখ্যা একদম কি হলো? হঠাৎ করে কমে গিয়ে দেখা গেল 2000-এ পরিণত হলো। তাহলে পপুলেশনের যেটা লার্জ ছিল সেটা একদমই ছোট হলো কিনা, এবং সেটা হঠাৎ করে এক ধাক্কায় হয়ে গেল, কোনো দীর্ঘ একটা প্রসেস নয়। তাহলে সাডেনলি যখন চেঞ্জ ঘটছে, একটা পপুলেশন লার্জ পপুলেশন ছোট হলো, এবং এই দেখো এই পপুলেশনের মধ্যে যে আদর্শ, এই পপুলেশনের মধ্যে প্রজাতিদের মধ্যে জিন ফ্রিকোয়েন্সি আর অ্যালিল ফ্রিকোয়েন্সি যদি সাম্যাবস্থা থাকে, আর এই পপুলেশন থেকে যদি হঠাৎ করে সেটা চেঞ্জ হয়ে প্রাকৃতিক কারণে বন্যা, সুনামি, আগুন ইত্যাদির কারণে যদি একদম স্মল হয়ে যায়, তাহলে সেখানকার সদস্যরা কী হবে? সেখানকার সদস্যদের মধ্যে তারা নিজেদের আবার মানে এখানকার যে জিন ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই প্যারেন্টাল পপুলেশনের মতো হবে না, অর্থাৎ চেঞ্জ হবে। এই যে প্রাকৃতিক কারণের জন্য জিনের ফ্রিকোয়েন্সিটা বা পপুলেশন স্মল হওয়ার জন্য সেখানকার যে অ্যালিল বা জিন ফ্রিকোয়েন্সি যে সাম্যাবস্থাটা বিঘ্নিত হলো, যে পরিবর্তন ঘটলো, যে চেঞ্জ হলো, একেই বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। এবার এখানে আরেকটা কথা মনে রাখবে জেনেটিক ড্রিফটের ক্ষেত্রে, যে যখন একটা পপুলেশন থেকে হঠাৎ করে ধরো মাইগ্রেট করলো, ধরো এই 10,000 জন পপুলেশন থেকে মাইগ্রেট করলো, ওকে মাইগ্রেট করলো কিছু সংখ্যক স্পিসিস, তো 2000 জন মাইগ্রেট করলো, মাইগ্রেট করে গিয়ে তারা অন্য জায়গায় মানে অন্য কোনো পপুলেশনে গিয়ে বসবাস শুরু করলো। তো সেখানকার পপুলেশনে তো প্রজাতি অলরেডি আছে, এই যারা মাইগ্রেট করে গেল তারা কিন্তু সেখানকার বসবাসকারী প্রজাতিদের মধ্যে তারা মেটিং করবে না, এই যতজন গেছে তারা নিজেদের মধ্যে মেটিং করবে, মেটিং করার ফলে তাদের প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাবে এবং জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ওকে, তাহলে কি বললাম? হোয়াট ইজ জেনেটিক ড্রিফট? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মনে রেখো যে কোনো বৃহৎ পপুলেশন হঠাৎভাবে
ছোট পপুলেশনে, কোনো বৃহৎ পপুলেশন যদি হঠাৎভাবে কোনো ছোট পপুলেশনে যদি পরিণত হয়, কার ফলে? না কিছু সংখ্যক সদস্যের, কিছু সংখ্যাটা লিখে নেবে, কিছু সংখ্যক সদস্যের মৃত্যু বা মাইগ্রেশন এর ফলে, ওকে, তা পরিণত হয়, এবং কিছু সংখ্যক সদস্যের মৃত্যু বা মাইগ্রেশনের ফলে পপুলেশনের জিন পুলের যে পরিবর্তন বা জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটলে, ওকে, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটলে কোনো নির্দিষ্ট জিনের মানে যে একটা নির্দিষ্ট জিনের আপেক্ষিক সংখ্যা হ্রাস বৃদ্ধি বা অবলুপ্তি ঘটাকে বলা যায় জেনেটিক ড্রিফট। অর্থাৎ জিন পুলের পরিবর্তন বা জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটলে তাকে বলা হচ্ছে যে জেনেটিক ড্রিফট। ওকে, আচ্ছা, তাহলে বোঝা গেছে যে পপুলেশন যদি বৃহৎ হয়, হঠাৎভাবে যদি পপুলেশনটা ছোট পপুলেশনে পরিণত হয়, কী কী কারণে? কিছু সংখ্যক সদস্যের মৃত্যুর ফলে বা মাইগ্রেশন করে গেছে, তাহলে দেখো সেই পপুলেশনটা মধ্যে জিন পুলের তো পরিবর্তন স্বাভাবিক ঘটবে না, কারণ আগে যে অবস্থা ছিল কিছু সংখ্যক সদস্য যদি মারা যায় বা যদি তারা মাইগ্রেট করে, তাহলে তো পপুলেশনের জিন সংখ্যা এক থাকাটা সম্ভব নয়। এই যে জিনের পুল, জিন পুল মানে বললাম একটা পপুলেশনের মধ্যে সমগ্র জিনের সমাহারকে বলা হচ্ছে, তাহলে তার যে পরিবর্তন বা জিন ফ্রিকোয়েন্সি যে পরিবর্তন বা অ্যালিলের সংখ্যার হ্রাস বৃদ্ধি, তাকে বলা হচ্ছে জেনেটিক ড্রিফট। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ একটা লার্জ পপুলেশন একটা সেখান থেকে মাইগ্রেট করে গেল স্মল পপুলেশনে, তাহলে তুমি চিন্তা করো যে এখানকার পপুলেশন থেকে যদি মাইগ্রেট করে যায়, তাহলে এর জিন ফ্রিকোয়েন্সি কি এক থাকবে? আর চেঞ্জ তো হবেই না। আবার এরা যখন এখানে গিয়ে বসবাস শুরু করছে, তাহলে সেখানে কি হচ্ছে? সেখানকার জিন ফ্রিকোয়েন্সি কি এক থাকছে না, বা আমি ধরলাম মাইগ্রেট করলোই না, তাদের মৃত্যু ঘটলো, তাহলে একটা লার্জ পপুলেশনের সংখ্যাটা যদি কমে যায়, তাহলে তাদের জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। ওকে, বাট হার্ডেনবার্গ বলেছিলেন যে না, জিন ফ্রিকোয়েন্সি এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি সবসময় ধ্রুবক থাকে, বাট এই সমস্ত পপুলেশন যদি ছোট হয় তাহলে কিন্তু সেটা বিঘ্ন ঘটবে, মানে সেটা প্রিন্সিপালটা কার্যকরী নয়। ঠিক আছে, তাহলে দেখো একটা কথা মনে রাখবে যে জেনেটিক ড্রিফট সবসময় কাদের মানে কোন কোন পপুলেশনের ক্ষেত্রে হয়ে থাকে? জেনেটিক ড্রিফট ঘটে লার্জ পপুলেশন ও স্মল পপুলেশনের ক্ষেত্রে। এটা মনে রাখবে, স্মল পপুলেশনের ক্ষেত্রে। এরপর আরেকটা জিনিস মনে রাখো যে যদি পপুলেশন লার্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সির যে মানটা সেটা ডাইলিউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মানে হচ্ছে কি, জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি মানটা সহজে বোঝা যাবে না, কারণ ধরো একটা 2 লাখ একটা ধরলাম পপুলেশনের মধ্যে প্রজাতি আছে 2 লাখ, তো সেখানে যদি হঠাৎ করে কিছু সংখ্যক সদস্য মারা যায়, তাহলে তুমি আবার তারা নিজেদের মধ্যে মিটিং করবে, তো জিনের ফ্রিকোয়েন্সি ততটা মানে একদম অ্যাকচুয়াল তুমি জানতে পারছো না। কিন্তু পপুলেশন যদি একদমই স্মল হয়, ছোট হয়, সেই পপুলেশনের মধ্যে তারা যখন মেটিং করবে, ব্রিডিং করবে, প্রজনন সম্পন্ন করবে, তখন তুমি অবশ্যই সেখানে ক্লিয়ার বা পরিষ্কারভাবে সেই জিনের পরিবর্তনটাকে লক্ষ্য করা যায়। তাহলে স্মল পপুলেশনের ক্ষেত্রে জেনেটিক ড্রিফট ভালোভাবে কার্যকরী হয়। বোঝা গেছে?
তাহলে কি বললাম যে স্মল পপুলেশন যদি স্মল হয় তাহলে বোঝা গেছে যে লার্জ পপুলেশন হলে সেই ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে না বা ফ্রিকোয়েন্সি মানে অতটা চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারবো না, কারণ সেই যে সামান্য পরিমাণে পরিবর্তনটা ডাইলুট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, কেন? কারণ সেই লার্জ পপুলেশন তারা আবার মিটিং করবে তো ধরা পড়বে না, কিন্তু পপুলেশন যদি স্মল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জেনেটিক ড্রিপটা মানে লক্ষ্য করা বা জেনেটিক ড্রিপটা দেখতে পাওয়াটা খুবই একটা সুবিধাজনক ব্যাপার, তো এটা মনে রেখো, ঠিক আছে? এবার তোমাদের এক্সাম্পল দিই যে ধরো ব্যাঙ্গালোরে পপুলেশন, আমরা সবসময় একটা স্মল পপুলেশন নিয়ে কথা বলবো কারণ স্মল পপুলেশনের মধ্যে জেনেটিক ড্রিপ সব থেকে ভালোভাবে লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো ধরে নাও যে আমরা বললাম যে ব্যাঙ্গালোরের পপুলেশন হচ্ছে, ব্যাঙ্গালোরে সেখানকার পপুলেশনের সংখ্যা হচ্ছে কি, প্রজাতির সংখ্যা 10,000 জন, ঠিক আছে? ধরে নিলাম আমরা ধরে নিলাম যে ব্যাঙ্গালোরের পপুলেশনের সংখ্যা হচ্ছে কত, পপুলেশনের প্রজাতির সংখ্যা 10,000, ঠিক আছে? জেনেটিক ড্রিফটের কারণে ধরো মানে প্রকৃতির কারণে মানে প্রকৃতির কোনো বিপর্যয়ের কারণে যদি সেখানকার পপুলেশনের সংখ্যাটা কমে যায়, এবার দেখো এই ধরে নাও যে এই 10,000 জনের মধ্যে পপুলেশনের মধ্যে ব্যাঙ্গালোরে আমরা গিয়ে যদি দেখি স্টাডি করে যে এই 10,000 জনের মধ্যে হয়তো 1,000 জনের হিমোফিলিয়া যুক্ত, 1,000 জন হচ্ছে হিমোফিলিয়া যুক্ত। ভালো করে শুনবে, ঠিক আছে? তাহলে কি হবে, ধরো প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প হলো, বন্যা হলো, সুনামি বা ইত্যাদির কারণে কি হলো, এই পপুলেশনটা সাডেনলি হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে কতটা পরিণত হলো, ধরো 5,000। ওকে, তাহলে 10,000 পপুলেশনটা প্রাকৃতিক কারণে সেটা পরিবর্তন হয়ে সেখানকার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেখানকার মানুষ প্রজাতি মারা যাওয়ার ফলে সেটা 5,000 জনের মধ্যে পরিণত হয়েছে। ধরে নিলাম যে এই 5,000 জনের মধ্যে 1,000 জন হচ্ছে হিমোফিলিয়া যুক্ত, তারা বেঁচে আছে। তাহলে 5,000 জনের মধ্যে কত, 1,000 জন হচ্ছে হিমোফিলিয়া যুক্ত। ওকে, হিমোফিলিয়া যুক্ত, আর বাকি 4,000 জন হচ্ছে কি নর্মাল, ঠিক আছে? তাহলে দেখো যদি তাহলে এদের তো একটা নির্দিষ্ট অ্যালিল ছিল, সেটা সাডেনলি কমে গেছে। এবারে এই 1,000 জন হিমোফিলিয়া যুক্ত তারা যখন নিজেদের মধ্যে মেটিং করবে, প্রজনন সম্পন্ন করবে, তাহলে কি সেখানে কি জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে না, পপুলেশনটা ছোট হয়েছে। এবার সেখানকার মধ্যে 1,000 জন আছে হিমোফিলিয়া যুক্ত, বাকিরা স্বাভাবিক। এবার এদের দুজনের মধ্যে যখন মেটিং হবে, প্রজনন সম্পন্ন করবে, তখন এখানকার যে জিন ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ। আবার একটা লক্ষ্য করো, প্যারেন্টাল পপুলেশনের সঙ্গে কিন্তু এই পপুলেশনের তখন আর কোনো মিল থাকছে না, মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। এরপরে দেখো এই কি কি কারণে জেনেটিক ড্রিফটের সিকোয়েন্সে চেঞ্জ হয় বললাম, চেঞ্জ ইভেন্ট কি কি কারণের জন্য হয় বললাম যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। ফার্স্ট বলেছি যে মাইগ্রেশন, এক হচ্ছে মাইগ্রেশন নিউক্লিয়াস, মাইগ্রেশন টু নিউ প্লেস, আর কি হতে পারে ন্যাচারাল ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটির কারণে আর কি কারণের জন্য হতে পারে না এক্সেসিভ হান্টিং, এক্সেসিভ হান্টিং। ওকে, তাহলে এই তিনটে কারণের জন্য আমাদের পপুলেশনটা স্মল হতে পারে এবং জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ। এক হচ্ছে মাইগ্রেশন, একটা লার্জ পপুলেশন থেকে কিছু সংখ্যক স্পিসিস অন্য জায়গায় গিয়ে মাইগ্রেট করতে পারে, তার ফলে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, জিন ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ক্যালামিটি, ভূমিকম্প, বন্যা, সুনামি, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে। এক্সেসিভ হান্টিং, চোরা শিকারের ফলে। ঠিক আছে।